হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো দেখো, রোজকার মতো আজকের ব্লগটিও আমি আমার রান্নাঘর থেকে শুরু করলাম। আশা করছি এই ব্লগটিও তোমাদের বেশ ভালো লাগবে। তো আজকে হলো শুক্রবার আর আজকে রয়েছে শবে বরাত। তো সেই কারণে বাবার স্কুল ছুটি হলেও হাজব্যান্ডের অফিস কিন্তু ছুটি নেই। তো সেই জন্যই আর কি সকাল সকাল উঠে চলে এলাম রান্নাঘরে। তো আজকে করব বেতো শাক, বেগুন ভাজা আর করব মাছের ঝোল। তো শাকটা ওখানে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর এখানে একটু বেগুন কেটে নিচ্ছি। তো আমাদের বাড়িতে শাক হলেই না তার সঙ্গে বেগুন ভাজা হবেই। তো শাক আর এই বেগুন ভাজার কম্বিনেশন কিন্তু বেশ ভালোই লাগে। তো এখানে বেগুনটা ভাজার জন্য একটু নুন, হলুদ আর একটু চিনি মাখিয়ে রেখে দেব। তো শাকটা হয়ে গেলেই তারপরে বেগুনটা ভেজে নেব। তো এই দেখো, শাক রান্নার জন্য এখানে একটু রসুন ফোড়ন দিয়ে দিলাম। আর এই বাড়িতে জানো তো সমস্ত শাকেই কিন্তু রসুন খাওয়া হয়। আবার আমার মাকে দেখেছি অনেক শাকে আবার পেঁয়াজও খায়। তো দুটোই কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো দেবর পিতা প্রধান দিদিভাই জানতে চেয়েছে যে আমি এই কড়াইতে রান্না করি এটা পুড়ে যায় কিনা। যেহেতু এটা স্টেনলেস স্টিলের, তো সেই জন্যই আর কি জানতে চেয়েছে। তো এটা হলো ট্রিপ্লাই কড়াই। তো এটা এমনভাবেই তৈরি করা যে কড়াইটা পড়ে না। আর কড়াইটা জানো তো ভীষণ ভারী। এই কড়াইটার ওজন ওই 2.5 থেকে 3 কিলো তো হবেই। তো দেখো, বেগুন ভাজাটা হয়ে গেল আর এখন মাছের ঝোলটা বসিয়ে দেব। মাছের ঝোলটা সবার শেষে করি, কারণ রুটি খেতে খেতে মাছের ঝোলটা হয়ে যাবে। আর হাজব্যান্ড জানো তো অনেকটা টাইম নিয়ে খাবার খায়। তো আমি যতই একটু লেট করে ফেলি না কেন, ও কিন্তু ওর সময় হাতে নিয়েই খাবার খেতে আসে। তো এতটা সময় ধরে খাবার খায় যে ততটা সময়ে আমার কিন্তু মাছের ঝোলটা রান্না করা হয়ে যাবে। তো দেখো, মাছগুলোকে ভেজে তুলে নিলাম। আর আজকে করব আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল। যেহেতু গতকালকে মাটন খাওয়া হয়েছে, তো সেই জন্যই আজকে হালকা পাতলা একটু ঝোল করে নিচ্ছি। আর এখানে বাটা মশলা কিছুই দেব না, ওই একটু লঙ্কা চিড়ে দিয়েছি, কয়েকটা জিরে ফোড়ন আর একটু নুন হলুদ, এভাবেই আর কি মাছের ঝোলটা করে নেব। আর নামানোর সময় একটু ভাজা জিরে ক্রাশ করে দিয়ে দেব। তো দেখো, মাছের ঝোলটা এদিকে বসিয়ে দিয়ে এদিকে একটা রুটিও করে নিলাম। আর একটা রুটি কিন্তু এখনও করা হয়নি। তো এটা দিয়ে হাজব্যান্ডকে খেতে দিয়ে এদিকে দেখো আর একটা রুটিও করে নিলাম। তো এদিকে মাছের ঝোলটাও প্রায় হয়ে এসেছে। তো মাছের ঝোলটা হয়ে গেলেই ওর লাঞ্চ বক্সটা প্যাক করে দেব। তো আমি যেহেতু গত ভিডিওতে তোমাদের কোনো কমেন্টের রিপ্লাই দিইনি, তো সেই কারণে জানো তো অনেক কমেন্ট জমা হয়ে রয়েছে। তো কোনটা রেখে কোনটার রিপ্লাই দেব সেটাই বুঝে উঠতে পারছি না। তো লিপিকা দাস দিদিভাই জানতে চেয়েছে আমি কোথায় থাকি। তো আমি নদিয়ার চাকদাতে থাকি। আর জানতে চেয়েছে আমি এখন কি পড়ছি। তো আমি এখন মাস্টার ডিগ্রি করছি। তো দেখো, এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। তো এটাকে এখন প্যাক করে দিয়ে তারপরে রান্নাঘরে আর একটু কাজ বাকি রয়েছে, তো সেগুলো গুছিয়ে নিয়ে তারপরে যাব উপরে। তো আজকে যেহেতু বাবার স্কুল নেই, তো সকালবেলা আমার আর কোনো কাজের চাপ নেই। যেহেতু এই যে সারাদিনের রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আর যদিও কিছু করতে হয় সেটা পরে শাশুড়িমা করে নেবেন। তো হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পরে একটু ডাল করেছি, আবার সকলের জন্য চা করেছি। তো তারপরে দেখো রান্নাঘরটাকে এখন ভালো করে ক্লিন করে নিচ্ছি। সুপ্রিয়া সাহা রায় দিদিভাই লিখেছে তোমার ব্লগ দেখতে খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ দিদিভাই, এভাবে আমার পাশে থেকো। সোমা দিদিভাই লিখেছে আজ প্রথম তোমার চ্যানেলটা দেখলাম, বেশ ভালো লাগলো। আমারও চ্যানেল আছে, দেখো, ডান্স অ্যান্ড যোগা, সোমাশ্রী অ্যান্ড অর্নিশা। হ্যাঁ, আমি অবশ্যই চেষ্টা করব তোমার চ্যানেলটা ঘুরে আসার। শ্রেয়া অ্যান্ড ক্রিশ ব্লগ থেকে দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো তোমার ব্লগটা, পরিপাটি করে সব কিছু করলে, অনেক ভালোবাসা নিও। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও আমার ভালোবাসা নিও। বাংলাদেশ থেকে রোজিনা আক্তার দিদিভাই লিখেছে দিদি আজকে তোমার ভিডিও প্রথম দেখলাম, খুব ভালো লাগলো। দিদি তোমার হোম ট্যুর দেখতে চাই বাংলাদেশ থেকে। তো অনেক ভালোবাসা বোন তোমাকে। আর আমিও জানো তো চেষ্টায় রয়েছি যে আমার হোম ট্যুরটা দেওয়ার জন্য। তো খুব তাড়াতাড়ি আর কি নিয়ে আসবো আমাদের হোম ট্যুর। তো দেখো, রান্নাঘরটা খুব ভালোভাবে ক্লিন করে নিলাম। আর টুকটাক যা বাসনপত্র রয়েছে, মানে যেগুলো কাকিমাকে দিই না ধুতে, তো সেগুলো এখন ধুয়ে নিচ্ছি। আর জানো তো প্রত্যেক দিন যদি এই চাকিটা না ধোয়া হয়, তাহলে পরের দিন রুটি করতে গেলে রুটিটা কেমন আটকে যায়। তো আমি চেষ্টা করি প্রত্যেক দিন রুটি করার পরে এই চাকি বেলন এগুলো ধুয়ে রাখতে। আর এখন জানো তো ওই 7:45 মতো বাজছে। তো আজকে যেহেতু বাবার স্কুল নেই, তাই এখন কিন্তু আমি বেশ খানিকটা সময় ফ্রি থাকতে পারবো। তো দেখো, উপরে এসে আমার জন্য 1 কাপ চা করে নিচ্ছি। তো ওই যে নিচে যেহেতু লিকার চা খাওয়া হয়, তো আমার জানো তো লিকার চা খেতে একেবারেই ভালো লাগে না।
তিথি ঘোষ দিদিভাই লিখেছে, দিদিভাই তোমার গ্যাস ওভেনটা আমার খুব পছন্দ হয়, অনেক দিন থেকেই বলবো বলবো ভাবি, বলাই হয় না, কোথা থেকে নিয়েছো একটু বলবে? তো আমি এটা অ্যামাজন থেকে নিয়েছিলাম। তো তারপরে দেখো উপরে গিয়ে চা খেয়ে বেশ খানিকটা সময় কাটিয়ে এখন নিচে চলে এলাম সকালের খাওয়া দাওয়া করে নেব। তো এখন ঘড়িতে ওই 10:30 মতো বাজছে। তো এখানে বাবাইয়ের খাবারটা দিয়ে দিলাম, তারপরে আমি আর শাশুড়ি মা খাবার খেয়ে নেব। আর বাবা তো এইমাত্রই ঘুম থেকে উঠলেন, তো বাবার খাবার খেতে খেতে 11টা 11:30 তো বেজেই যায়। ডালিয়া ঘোষ দিদিভাই লিখেছে, আজকে তোমার ভিডিও প্রথম দেখছি, খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ দিদিভাই, এভাবেই আমার পাশে থেকো। শাবানা ব্লগ থেকে দিদিভাই লিখেছে, অনেক ভালো লাগলো। তো থ্যাংক ইউ দিদিভাই। তো দেখো সকালের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, আর এখন মা আর আমি মিলে রান্নাঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। যেমন এই যে টেবিল থেকে সমস্ত বাসনপত্র জিনিসপত্র সরিয়ে নিয়েছি, আর এখন মা টেবিলটাকে মুছে নিচ্ছে। কৃষ্ণানাথ দিদিভাই লিখেছে, আমি তোমার ভিডিও দেখি, আজকে কমেন্ট করলাম, প্লিজ আমার নামটা নিও। এই তো দিদিভাই তোমার নামটা নিয়ে ফেললাম। তো তারপরে দেখো এখানে বাবাইয়ের জন্য একটু জুস করে নিলাম। তো তোমরা অনেকেই জানো বাবাই তো চিবিয়ে কোনো ফলই খেতে যায় না। তো দেখো রান্নাঘরের কাজ সমস্ত কিছু কমপ্লিট করে যে এঁটো কাটাগুলো ছিল সেগুলোই এখন ফেলে দিলাম। তো নিচের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপরে আবার দুপুরে স্নান দান করে দুপুরের খাবার খাওয়ার সময় নিচে যাব। আর এখন কিন্তু উপরে আমার অনেক কাজ পড়ে রয়েছে। তো দেখো হাত পা ধুয়ে ঘরে চলে এলাম, আর এখন বেডরুমটাকে খুব ভালোভাবে গুছিয়ে নেব। তো কয়েকদিন আগে যেহেতু আমার বেডরুমটাকে ডিপ ক্লিন করেছিলাম, মানে ওই ফার্নিচারগুলো সরিয়ে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছিলাম। তো ঘরের এই আশপাশ পরিষ্কার করলেও আলমারির ভিতর, ড্রেসিং টেবিলের ভিতর এগুলো কিন্তু কিছুই পরিষ্কার করা হয়নি। আর আমার ড্রেসিং টেবিলটা জানো তো বেশ কয়েকদিন ধরে অগোছালো হয়ে রয়েছে। ওই ডেট এক্সপায়ার হয়ে যাওয়া কিছু কসমেটিক্স রয়েছে, বা যেগুলো আমি কখনো ব্যবহার করি না সেগুলোও সমস্ত কিছু জমা হয়ে রয়েছে। তাই আজকে ভাবছি ওগুলো বের করে ড্রেসিং টেবিলটা খুব ভালো করে গুছিয়ে নেব, আর সেই সঙ্গে আমার বেডরুমটাকেও সুন্দর করে গুছিয়ে নেব। তো গতকালকে বাবাই বিছানার উপর একটু খাবার ফেলেছিল, তো সেই জন্যই আর কি বেডশিটটা আজকে পাল্টে দিলাম। আর ওই যে নিচে একটা পেপার দিয়েছিলাম, তো পেপারটা যেহেতু ভেজা ছিল তার জন্য পেপারটা একেবারে টুকরো টুকরো হয়ে গেছে। তো ওটাকে ভালো করে ক্লিন করে নিয়ে এখন ধোয়া একটা বেডশিট পেতে নিচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্ন ঘর তো আমাদের সবারই ভালো লাগে, কিন্তু কতক্ষণ আর গুছিয়ে রাখতে পারি বলো? তার উপর যদি ওরকম একটা বাচ্চা থাকে বাড়িতে, তাহলে তো এই যে 5 মিনিটও জানো তো রাখতে পারি না ঘরটা গুছিয়ে। এই যে রাখছি, একটু পরেই কিন্তু হন্তদন্ত হয়ে এসে বিছানায় বসে ফোন দেখতে শুরু করে দেবে। তো দেখো বিছানাটা গুছিয়ে নিলাম, আর ওই যে বললাম ড্রেসিং টেবিলের ভিতরে সব কিছু অগোছালো হয়েছিল, তো সেগুলো সমস্ত কিছু নামিয়ে নিয়ে এখন যে দরকারি জিনিসগুলো ওগুলো শুধু রাখবো, আর যেগুলো আমার প্রয়োজন হয় না সেগুলো সমস্ত কিছু বেছে ফেলে দেবো। বনশ্রী ঘোষ দিদিভাই জানতে চেয়েছে আমার এই ড্রেসিং টেবিল আর ওয়ার্ড্রপটা কত দিয়ে বানিয়েছি। তো আমি এক্স্যাক্ট প্রাইস না বলতে পারলেও কিছুটা ধারণা তোমাকে দিতে পারবো। তো ওই দুটোর জন্য 30,000 টাকার মতো কাঠ কেনা হয়েছিল, আর দুটো বানাতে মজুরি নিয়েছে 5 করে 10,000, আর রং মিস্ত্রির জন্য আরও 6,000। তো এই ছিল আমার ওয়ার্ড্রবের আর ড্রেসিং টেবিলের খরচ। তো দেখো ড্রেসিং টেবিলের মধ্যে যত সব অপ্রয়োজনীয় জিনিসপত্র ছিল সব কিছুই ফেলে দিয়েছি, শুধুমাত্র এই যে বডি লোশনের কৌটোগুলো ছাড়া। তো ওগুলো আমি এখনও মেখে শেষ করে উঠতে পারিনি। তো তারপরে দেখো এখানে আমার কিছু চুড়ি শাখা রয়েছে, তো সেগুলোই আমি এখানে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো এখানে ওই যে আমার কিছু যখন আইবুড়ো ছিলাম তখন আর কি কিছু চুড়ি ছিল, তো সেগুলোও রেখে দিয়েছি। আর শাখা পলার আমার ভীষণ শখ রয়েছে, তো এখানে আমার কিছু শাখা পলার কালেকশানও রয়েছে। তো দেখো এইভাবে আমার ড্রেসিং টেবিলটাকে গুছিয়ে নিলাম। তো আজকে তো শুক্রবার, সবে বরাত, তার সঙ্গে রয়েছে ভ্যালেন্টাইন্স ডে। তো বিয়ের পরে কখনোই কিন্তু আমার ভ্যালেন্টাইন্স ডেটা সেলিব্রেট করা হয়নি। তো আজকে ভাবছি আমরা একটু আমাদের মতো করে দিনটাকে সেলিব্রেট করব। আর জানো তো যেদিন রোজ ডে ছিল সেদিন কিন্তু হাজব্যান্ড আমাকে হঠাৎই একটা রোজ দিয়েছে, মানে ওই সারপ্রাইজ বলতে পারো। তো আমি তো ভীষণ অবাক হয়েছিলাম দেখে। তারপরে কমেন্ট করেছে পূজা। তো পূজা লিখেছে, দেরি হলো দেখতে, খাবার খেতে খেতে দেখছি, তোমার ব্লগ বরাবর আমার খুব ভালো লাগে, আরও এগিয়ে যাও, তুমিও আমার ভালোবাসা নিও, আর তোমার চ্যানেলের জন্য আমার অনেক শুভকামনা রইল। আমাদের গল্প কথা থেকে দিদিভাই লিখেছে, তোমার ভিডিও দেখি বাট কমেন্ট করা হয় না,
তোমার বেডরুমের কার্টেনগুলো খুব সুন্দর লাগে। তো থ্যাংক ইউ দিদিভাই। আর তোমরা জানো তো দিদিভাইয়ের কাছে আমি একটা হেল্পের জন্য একটা কমেন্ট করেছিলাম। দিদিভাই কিন্তু সঙ্গে সঙ্গে আমার কমেন্টের রিপ্লাই দিয়েছে। আমি দেখেছি অন্যান্য যারা বড় ক্রিয়েটার রয়েছে তারা কিন্তু একটু ইনফরমেটিভ কোনো কমেন্ট হলে সেগুলো এড়িয়ে যায়, রিপ্লাই দিতে চায় না। তো এই দিদিভাইকে আমি কিন্তু প্রথম থেকেই পাশে পেয়েছি। থ্যাংক ইউ দিদিভাই, আমার ভালোবাসা নিও। আর আমি অনেক আগে থেকেই তোমার পাশে রয়েছি। সুস্মিতা দিদিভাই লিখেছে, ঠিক বলেছ, কাজের লোক যদি না বলে কাজে না আসে বড্ড রাগ হয়। হ্যাঁ গো, আমাদের একে তো ওই সন্ধ্যাবেলা কাজ করতে আসে, তারপরে যদি আবার না বলে কামাই করে একেবারে সেই নাকানি চুবানি অবস্থা হয়ে যায়। কথা ও আবৃত্তি থেকে দিদিভাই লিখেছে, একটু দেরি হয়ে গেল, খুব ভালো লাগলো তোমার ভিডিও, সব রান্নাগুলো গোছানো পুরোটা দেখে নিলাম, ভালো থেকো। তো থ্যাংক ইউ দিদিভাই, আমি জানি তুমি সময় পেলে অবশ্যই আমার ভিডিও দেখে নেবে। আমার গত ভিডিওতে আরও যারা কমেন্ট করেছে তারা হলো মৌসুমী সরকার দিদিভাই, পম্পা ভৌমিক দিদিভাই আর হলো রুমা ঘোষ দিদিভাই। মন্দিরা সরকার কর্মকার দিদিভাই লিখেছে, খুব সুন্দর তোমার বাড়ি। তো থ্যাংক ইউ দিদিভাই। তো তারপরে দেখো বেডরুমটা কিন্তু খুব ভালোভাবে গুছিয়ে নিয়েছি আর এখন ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে নিলাম। তো কালকে যেহেতু কাকিমা কাজ করতে আসেনি, আজকে তো অবশ্যই আসবে, তো সেই জন্যই আর কি ঘরটা এখন মুছবো না, ওই ঝেড়ে তারপরে আর কি স্নান করতে যাব। তো তারপরে জানো তো এখনও ঠাকুর পুজো তো দেওয়া হয়নি, ঠাকুর ঘরের কাজটা কিন্তু একেবারেই বাকি রয়েছে। তো আমি যেহেতু সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে যাই, তো তখন না ঠাকুর ঘরের কাজটা আর করা হয় না। আর রান্না করে আসার পরে যেহেতু জামাটা এঁটো মাছ মাংস এগুলো হয়ে যায়, তো সেই জন্য তখন আর ঠাকুর ঘরে যায় না। তো কিছুদিন হলো আমি একবারে স্নান করেই তারপরে ঠাকুর ঘরের কাজগুলো করছি। তো তাড়াতাড়ি স্নান সেরে পুজো সেরে দুপুরের খাওয়া দাওয়া করব, তারপরে বিকালে একটু বেরোনোর আছে। যদিও খুব একটা সময় লাগবে না, তো তবুও একটা জায়গায় যেতে হলে তো একটু গোছগাছের ব্যাপার থাকে। তোমরা হয়তো বুঝতে পারছো অন্যান্য দিনের থেকে আজকে আমার গলার ভয়েসটা একটু অন্যরকম লাগছে, কারণ ওই যে গলাটা একটু ধরে আছে, তো সেই জন্য অনেক অসুবিধা হচ্ছে ভয়েস ওভার দিতে, তবুও দিচ্ছি আর কি। তো তোমরা একটু মানিয়ে নিও। তো তোমরা যারা আমার ভিডিওতে কমেন্ট করেছো তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। তো দেখো ঘরের কাজগুলো কমপ্লিট করে স্নান দান করে জামা কাপড়গুলো কেচে নিয়ে চলে এলাম। তো এখন এই যে ছাদে দিয়ে গেলে জামাগুলো কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে যাবে। আর এখন জানো তো এতটাই রোদ্দুর যে বাইরে কিন্তু বেশিক্ষণ জামা কাপড় মেলে রাখা যাবে না, ওই রং জ্বলে যাবে। তাই ভাবছি ঘরের মধ্যেই আর কি একটু জামা কাপড় মেলার ব্যবস্থা করে নেব, মানে আমাদের ওই ব্যালকানিতে আর কি। তো তারপরে দেখো জামা কাপড় মেলে দিয়ে এখন পুজোটাও সেরে নিচ্ছি, তারপরে দুপুরের খাওয়া দাওয়া করব। আর এদিকে বাবাইকে তো অনেকক্ষণ আগেই স্নান করিয়ে দিয়েছিলাম, তো ও চলে গেছে নিচে। তো আমি উপর থেকে যেহেতু ওকে ফোন দেখতে বারণ করে দিয়েছি, তাই কিন্তু নিচে গিয়ে ওর দাদুর থেকে ফোন দেখা শুরু করে দিয়েছে। তো দেখো এখন আমি স্নান করে এই যে একটু সিঁদুর পরতে চলে এলাম। তো এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে পুজোটা দেওয়ার আগে সিঁদুরটা আর পরা হয়নি। আর চুলটাকে একটু হালকা করে ড্রাই করে নিলাম। আর কদিন থেকেই জানো তো হয়তো ঠান্ডার কারণে আমার মাথার ভিতরটা একটু ব্যথা হয়ে রয়েছে। তো চলো এখন দুপুরের খাওয়া দাওয়াটা করে আসি। তো এখন হলো সন্ধ্যাবেলা, সন্ধ্যা বললে ভুল হবে, ওই 8:30 মতো বাজছে। আর আজকে জানো তো হাজব্যান্ড অফিস থেকে ফিরতে লেট করে ফেলেছে, মানে কাজের প্রেশার একটু বেশি ছিল, তাই কিন্তু দেরি হয়ে গেছে। তো আমি আগেই এসে দাঁড়িয়েছিলাম টাইটানের শোরুমে, আর হাজব্যান্ড পরে এলো। তো আমাদের প্ল্যান ছিল আমরা দুজন দুজনকে গিফট দেব। গিফট বলতে গঙ্গা জলে গঙ্গা পুজো আর কি। তো আমার তো কোনো আলাদা উপার্জন নেই, তো হাজব্যান্ড আমাকে যে পকেট মানিটা দিয়ে থাকে সেখান থেকেই আমি কিছু টাকা রেখেছি ওকে একটা গিফট দেবো বলে। আর ও যে আমাকে গিফট দেবে সেটা কিন্তু ও আগেই ভেবে রেখেছিল। তো এখানে অনেক কিছু দেখার পরে আমার এই যে ফার্স্টের ঘড়িটা পছন্দ হয়েছে। তো হাজব্যান্ড নিতেই চাইছিল না, আমি বহু জোরাজোরি করার পর হাজব্যান্ড এই ঘড়িটা নিতে রাজি হয়েছে। তো এই যে আমাদের দুজনের জন্য দুটো ঘড়ি নিয়ে নিলাম, আর এটাই ছিল আমাদের ভ্যালেন্টাইন সেলিব্রেশন। তো এইভাবেই কিন্তু আমরা আজকে আমাদের ভ্যালেন্টাইন ডেটা সেলিব্রেট করলাম। তো তারপরে এখানে সানগ্লাসগুলো দেখেও ভীষণ পছন্দ হচ্ছিল, কিন্তু এখানকার সমস্ত জিনিসই ভীষণ কস্টলি। তো সানগ্লাসটা এবার আর নেওয়া হলো না, আশা রয়েছে নেক্সট টাইম গিয়ে দুজনে দুটো সানগ্লাসও নিয়ে নেব। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।